ইচ্ছা না তো ইচ্ছা লেনে বড় করে একটা লয়ে লেলে তুমি এটা বাইরে লয়ে যাও তো। ठीक है Sangrong Shalotir Praporotes BJP Niluwa Mumbai National Kalakshetra Fil Bachisa Sombidan Haita Diwas Note Yekaisa Kutum Laimung Panda Klaizaka Manjaka Hasri Montrokra Professor Dr. Manik Shaha BJP Asufang Obshep Debrai Montri Tinkuroite BJP Raju Shobana Ozama Zepapia Dr. Bipin Debormano Kobete Kubun Adung Rock যখন বিজেপি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার আসে তখন এই দিনটিকে মানুষ যেন ভুলে না যায় আমাদের ভুলে যাওয়ার একটা কিন্তু এটা ফিজিওলজিক্যাল একটা সমস্যা আমরা অনেক ঘটনা সাধারণত আমরা ভুলে যাই কিন্তু এইরকম একটা দিন ভুললে কিন্তু চলবে না আমাদের কারণ এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে অন্যদেরও শিক্ষা দিতে হবে নিজেদেরও শিক্ষা নিতে হবে যে কোনোদিন আমরা যেন তার ব্যবহার না আমরা করি এই কালো দিন যাতে না আসে তার জন্য 2024 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 25শে জুন এই যে দিনটি সেটা সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার ঘোষণা উনি দেন আমরা সবাই জানি নিজের কোনো আইন কানুনের ধার ধারে না সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের খালি গদি বাঁচানোর জন্য পুরো দেশে যেন একটা মনে হচ্ছে যে দেশটা যেন একটা কারাগার শুধু কারাগার একটা স্পেসিফিক এরিয়া না সমস্ত দেশটাকে কারাগার বানিয়েছিল এরকম একটা অবস্থা এবং এই সংবিধানের যদি কোনো অবমাননা করা হয়ে থাকে সেটা ওই দিনটি কিন্তু করা হয়েছে আমরা সবাই জানি যে ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার করা যায় কিন্তু আমরা কখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারি আমাদের যে ইমার্জেন্সির আমরা তিনভাবে আমরা সবাই জানি যে ইমার্জেন্সি আমরা করা যায় একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি কনস্টিটিউশনাল ইমার্জেন্সি আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এখন এখানে যে সংবিধানের যে ইমার্জেন্সি যেটা হয় সেটা কিন্তু আমরা দেখেছি যে সংবিধানের জাতীয় জরুরি অবস্থায় যে টাইপস অফ মূল যে তিনটা বিষয় রয়েছে তার উপর ভিত্তি করে ইমার্জেন্সি দেওয়া হয় একটা হচ্ছে সংবিধানের 352 নম্বর ধারা সেটা যদি সেই তার উপর ভিত্তি করে সেটা জারি করা যায় কিন্তু কি কি সময় কোন কোন সময় যদি ওয়ার হয় বহিরাগত আক্রমণ হয় সশস্ত্র ধরুন এখানে বিদ্রোহ হলো সেখানে করা যায় এবং সেখানে দেশের যদি কোনো নিরাপত্তা প্রশ্ন দাঁড়ায় সেখানে এই সংবিধানের 352 ধারা সেটাকে প্রয়োগ করা যায় এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতির শাসন মাধ্যমে সেটা জারি করা হয় এবং এরকম বহু আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধের সময় চীনের সাথে যুদ্ধের সময় সেগুলো করা হয়েছিল আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি অর্থাৎ সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী এটি জারি করা হয় যখন দেশের কোন আর্থিক স্থায়িত্ব বা ঋণের কারণে যদি হুমকির বিষয় দাঁড়ায় তাহলে ইমার্জেন্সি করা হয় জারি করা যায় কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল ইমার্জেন্সি বা স্টেট কনস্টিটিউশনাল ইমার্জেন্সি এই সেটাও 356 ধারা আমরা সবাই জানি তখন কথায় কথায় তৎকালীন সময়ের সরকার কতবার যে 356 ধারা প্রয়োগ করে বহু স্টেটের যে নির্বাচিত প্রতিনিধি বা তাদের যে সরকার সেটাকে ব্যবহার করে তাদের সরকারকে উচ্ছেদ করা হয়েছিল এখন এটার 1977 পরে এটাকে কিন্তু আবার আমাদের যে কনস্টিটিউশনে সে চেঞ্জ করে যে কোনো অবস্থায় যাতে তার অপব্যবহার না করা যায় সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে কাজেই এখানে আমরা যেভাবে ইমার্জেন্সিটা যে ডিক্লেয়ার করা হয়েছে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা সবাই জানি যে এলাহাবাদ হাইকোর্টে রাজনারায়ণ কেস করেছিলেন এবং সেই কেস যখন সেটা সে হাইকোর্ট থেকে ডিক্লেয়ার হলো এবং শুধু তাই নয় ওনাকে কি বলেছেন যে 12ই জুন এলাহাবাদ হাইকোর্টে তার রায় ডিক্লেয়ার হয়
এবং উনি রাজনারায়ণজি কেন কেস করতে গেলেন, যে উনি দুর্নীতির করে 1971-এ উনি ইলেকশন জিতেছেন এবং সেই 1971 সালের নির্বাচন ডিক্লেয়ার হয়েছিল। আর এটা ডিক্লেয়ার হয়েছিল এই ওনার এগেনস্টে, যখন হাইকোর্ট থেকে যখন বলা হয়েছিল যে এই ইলেকশন দুর্নীতিতে ভরপুর ছিল, এই কারণে ওনাকে 6 বছরের জন্য নির্বাচনে লড়াই করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমরা সবাই জানি যে উনি ওই দিন ওই রাত্রেই জরুরি অবস্থা জারি করেন, কারণ ওই দিনটা নেক্সট ডে সানডে ছিল, ছুটির দিন ছিল। ছুটির দিন থাকাতে তড়িঘড়ি করে, কারণ সুপ্রিম কোর্টে উনি যেতে পারবেন না, তো সেই কারণেই কিন্তু এই জরুরি অবস্থাটা করেছিল। আমরা পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমাদের অটল বিহারী বাজপেয়ী জি থেকে আরম্ভ করে লাল কৃষ্ণ আদবানির মতো লোকদেরও জেলের ভিতর ঢুকিয়েছিল। এখন কথা হচ্ছে যে আমার সাথে একটু আগে আমাদের স্টেট প্রেসিডেন্টের সাথে কথা হচ্ছিল, এই যে বিষয়গুলো যেভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়, সেইগুলো তৎকালীন সময়ে যেভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, যে বিষয়গুলো যারা নেক্সট জেনারেশন আছে, যুবকরা আছেন, যুবতীরা আছেন, তাদের কাছে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসা। এর জন্যই কিন্তু আজকে আমরা এই দিনটি আমরা পালন করি। আমাদের ইমার্জেন্সি আমরা শুনি প্রায় সময়ই, বিগত কয়েক বছর যাবত আমরা দেখি যে একটা সংবিধানের চটি বই নিয়ে যারা বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তারা প্রায় সময় চিৎকার করে গণতন্ত্র রক্ষা করতে হবে। তো গণতন্ত্র রক্ষা করতে হবে এবং বর্তমানে গণতন্ত্র সুরক্ষিত নয়। তো আমাদের কোনো রকম প্রতিহিংসামূলক বিষয় না যে প্রতিহিংসার জন্য এটা ইমার্জেন্সি নিয়ে আলোচনা করা বা কাউকে টার্গেট করা, কিন্তু ইমার্জেন্সির সময় কি হয়েছিল এবং ইমার্জেন্সি গণতন্ত্রের কথা যারা বলছে তারা যখন ক্ষমতায় ছিল তারা কি করেছিল, এটা আমাদের নতুন প্রজন্মের জানা উচিত। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের এটা জানা উচিত। যখন লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, রাজনারায়ণ উনি প্রার্থী ছিলেন। উনি যখন ওনার বিরোধী প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মহোদয়া ছিলেন, উনি তখন কোর্টে কেস করেন যে উনি যেভাবে জিতেছেন সেটা অবৈধ, এবং কোর্টও রায় দেয় যে ওনার সাংসদ পদ যেন বাতিল হয় তৎকালীন সময়। এবং এটাই ছিল ভারতের গণতন্ত্র, যে দেশের সর্বোচ্চ যে ক্ষমতার অধিকারী তার বিরুদ্ধেও যে কোর্ট রায় দিতে পারে। এই যখন সাংসদ পদ বাতিল হওয়ার পর আবার অন্য কাউকে প্রধানমন্ত্রী দিয়ে দেশ চালানোর থেকে তৎকালীন সময় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আমরা দেখলাম যে ইমার্জেন্সি তৎকালীন সময় ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ইমার্জেন্সি যখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন কি কি অবস্থার সম্মুখীন ভারতবর্ষের মানুষ হয়েছে এটা প্রত্যেকেরই জানা উচিত। যে আমাদের স্বাধীনতা মানে বা গণতন্ত্র মানে শুধু ভোট করা না, গণতন্ত্র মানে সাংবাদিকদের স্বাধীনতা, জুডিশিয়ারির স্বাধীনতা এবং সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেগুলোর সমষ্টি সবাই যেন সঠিকভাবে পায়, এইগুলোই আমরা বলবো যে গণতন্ত্র। তৎকালীন সময় সেন্সার লাগানো হয়েছিল সংবাদপত্রের প্রতি। আইকে গুজরাল তৎকালীন সময়ে ব্রডকাস্ট মিনিস্টার ছিলেন। তখন ইন্দিরা গান্ধীর সুপুত্র সঞ্জয় গান্ধী ওনাকে ডেকে বললেন, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, স্বর্গীয় ইন্দিরা গান্ধী ছিলেন, কিন্তু ডিকটেট করছিলেন কে? সঞ্জয় গান্ধী। কি বলছিলেন? যে সংবাদপত্র আজকে দিনে যেটা ছাপা হবে সেটা প্রথমে প্রাইম মিনিস্টার অফিসে আসবে, সেটাকে দেখে যাচাই করে তারপর সেটা প্রকাশিত হতে হবে।
ইচ্ছা না তো ইচ্ছা লেনে বড় করে একটা লয়ে লেলে তুমি এটা এগুলো কত ठीक है